আসসালামু আলাইকুম সবাইকে। অচেনা তোমার মায়া গল্পের 49 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। ইসান তাচ্ছিল্য করে বলেছিল, কাক কখনো নিজেকে কালো বলে না। একটা কথা বলি শুন, মানুষ হিসেবে তুই খুব সুবিধার না। বিকৃত মস্তিষ্কের মানুষে পরিণত হচ্ছিস দিন দিন। তোর চেয়ে বড় সিক পার্সন আর কেউ আছে বলে আমার মনে হয় না। ইসানের চোখে বেকুলতা দেখছিল সে। অগোচরে খোঁজখবর নিয়ে জেনেছিল এই মেয়েটা অনিতা রহমানের মেয়ে। অনিতা রহমান তার বড় ভাইয়ের প্রিয় মিস। 6 মাস আগে যাকে গাড়ি চাপা দিয়ে মেরেছিল। ইনজানের মাথায় চট করে চিন্তাটা আসে, ভাইয়ের পছন্দের মেয়েটা তার দেখা অন্য সব মেয়ের মতো না, একটু অন্যরকম। যদিও সে প্রেম ভালোবাসার মতো দামি অনুভূতির সঙ্গে সে পরিচিত নয়, জানেই না এসব অনুভূতি কেমন হয়, সম্পূর্ণ অজ্ঞ সে। তবুও বড় ভাই মেয়েটাকে চাই, ভালোবাসে, তাই সেও চাইল সৃজাকে। কারণ ছোটবেলা থেকেই বড় ভাইয়ের জিনিসে ভাগ বসানো তার স্বভাবের প্রবৃত্তি। আরসালান না হয় তার মাকে মেরে ফেলেছে, একটা স্ক্যান্ডেল হয়েই গেছে, কিন্তু তাই বলে যে ল্যাভেন্ডারের সুবাসে সুবাসিত হবে না, এটা তো তামাম পৃথিবীর কোনো সংবিধানে লেখা নেই। পরদিন ওই মুখ ঢেকে সে সৃজার সামনে এসেছিল ছিনতাইকারী বেশে। রাস্তা আটকে ওকে নিজের গার্লফ্রেন্ড হবার অফার দিয়েছিল, এটাও বলেছিল রাজি না হলে কিডন্যাপ করে নিয়ে যাবে। তার বাবার অনেক পাওয়ার। সৃজা ভয়ে এক ছুটে বাসায় চলে গেছিল। আরসালান রাস্তার মোড়ে দাঁড়িয়ে সিগারেট ফুঁকছিল সেদিন। মজা পেয়েছিল সৃজা ভীতু মুখ দেখে, গর্ববোধ হচ্ছিল নিজের উপর। এরপর তৃতীয়বার ল্যাভেন্ডারকে দেখেছিল এক হাতে বাজারের ব্যাগ নিয়ে বাসায় ফেরা অবস্থায়, অন্য হাতে ধরে রেখেছিল আর একটা ছোট হাতকে। সবুজ রঙের ফ্রক পরা 8-10 বছর বয়সী একটা মেয়ে, গালে একটা কাটা দাগ, তার মতোই। ইনজান চিনতে পেরেছিল মেয়েটাকে, অনিতা রহমানের ছোট মেয়ে। তার সঙ্গে এই মেয়েটাও ছিল অ্যাক্সিডেন্টের সময়, অনেকদিন আইসিইউতে ছিল। কেবিনে শিফট করার পর আরসালান কৌতূহল সারাতে চুপিসারে একদিন দেখতে গিয়েছিল মেয়েটাকে। আশেপাশে কেউ ছিল না, সে মাস্ক পরে চট করে কেবিনে ঢুকে পড়েছিল। একটা ক্যাডবেরি বাচ্চা মেয়ের হাতে ধরিয়ে দিয়ে বলেছিল, ভালো আছো বেবি? ব্যথা কাতর চোখমুখ করে মেয়েটা নাবুদক জবাব দিয়ে বলেছিল, পায়ে খুব ব্যথা। ইনজান বলল, ডাক্তারকে ডেকে দেবো? মেয়েটি বলল, ওরা ইনজেকশন দেয়। ইনজান বলল, তাহলে কি ডাকবো না? মেয়েটি বলল, না। ইনজান বলল, সেটাই বরং ভালো, অহেতুক কেন সুচ ফুটিয়ে ব্যথা নেবে? মেয়েটি বলেছিল, তুমি কে? ইনজান বলেছিল, তোমার অশুভাকাঙ্ক্ষী। মাস্কটা একটু খুলে আরসালান রহস্যময়ভাবে হেসেছিল। অনিতা রহমানের ছোট মেয়ে এলিজা সেদিন বুঝতেই পারেনি তাদের পরিবারটাকে একেবারে ভেঙে দেওয়ার জন্য সামনে দাঁড়ানো এই ছেলেটাই দায়ী। সে অচেনাদের মতো করে দেখেই যাচ্ছিল। লম্বা চৌড়া দেহবয়, বলিষ্ঠ শরীর আর অতি সুদর্শন দেহর ডান ভ্রুর মাঝখান থেকে ডান চোখে গালের ঠিক নিচে অব্দি গভীর কাটা দাগের ছেলেটাকে। সেলিলান টি এসেট খুব একটা দূরে নয়, জঙ্গলাকীর্ণ নির্জন লোকালয় থেকে একটু ভেতরে অরণ্যবীথি বাংলোতে। বাংলোর পেছনের দিকটা পুরোটাই জঙ্গলে ঘেরা। সেখানে আকেশিয়া গাছের নিচে বসে আছে ইনজান, হাতে তার ফোন। আরসালান ক্যাম্পফায়ারের জলজল আগুনের সময় দেখে ঘড়ির কাঁটা 12টা পার হয়েছে অনেকক্ষণ, অথচ ইসান তার মেসেজের রিপ্লাই দিল না। পরক্ষণেই ভাবলো সে থার্ড পার্টি ব্যবহার করে মেসেজ পাঠিয়েছে সে, এজন্যই হয়তো কন্ট্রাক্টের সমস্যা হচ্ছে। আরসালান ফোনটা হাতে নিয়ে ঠুটে বক্র হাসি ঝুলিয়ে ধীরে ধীরে হেমকে উঠল। এতদিন হুইল চেয়ারে করে চলাফেরা করলেও এখন সে হাঁটতে পারে, তবে বেশিক্ষণ না। পায়ে ভর দিয়ে রাখলেই অসহনীয় যন্ত্রণায় পা দুটো অসাড় হয়ে আসে। ব্যথার দরুন পা ফেলা যায় না মেঝুতে, দুগতম এগুতে ব্যাগ পোহাতে হয়। পুরোপুরি ঠিক হতে কয়েকটা দিন সময় লাগবে আরো। হেমকে শুয়ে শুয়ে দুল খেতে খেতে সে নিতিনকে ডাকলো ড্রিঙ্কসের গ্লাস সাজিয়ে দিতে। নিতিন আজিজ শেখের অধীনে কাজ করা এক পুরনো কর্মচারীর ছেলে। আরসালান দেশে থাকাকালীন ছোট থেকে নিতিনের সঙ্গে সঙ্গে থাকতো। ওর বিশ্বস্ত চেলা বলা যায়। কুচকুচে কালো, চোখ দুটো সবসময় নেশার প্রভাবে লাল হয়ে থাকে। ডাকু টাইপের চেহারা, শক্তিশালী। নিতিনের চেহারার এই বৈশিষ্ট্যের জন্য আরসালান তাকে বেশি পছন্দ করে। আরে ভাইব থাকা লাগে তো গুন্ডা মাস্তানদের চেহারায়, নিতিনের সেটা আছে। দেখলেই লুক 10 হাত দূরে থাকবে ওরে ডাকু ভেবে। নিতিনকে পুষেছে সে বহুদিন যাবৎ। এক দেশে বসে অন্য দেশে থাকা অনিতা রহমানের বড় মেয়ে সৃজা রহমানের খোঁজখবর সে ঠিকঠাক পাচ্ছিল না, তাই গত বসন্তের পর সে নিতিনকে বলেছিল সৃজার উপর নজর রাখতে। সপ্তাহান্তে নিতিনের থেকে সে সৃজার মোটামুটি বেশ আপডেট পেয়ে যেত, কিন্তু ইসান সৃজার বিয়ের খবরটা পেয়েছিল ওদের বিয়ে হয়ে যাওয়ার পরে। বলা নেই কোয়া নেই, সেই লেভেন্ডারকে তারই ভাই অজ্ঞাতভাবে নিজের করে নিয়েছে। বেশ বিরক্ত হয়েছিল আরসালান। কাউকে কিছু না জানিয়ে অনেকগুলো বছর পর দেশে ফিরেছে সে। ইঁদুর বিড়ালের খেলা খেলতে মজা নিতে তার বড়ই ভালো লাগে। বহুদিন পর ভাইয়ের দৌলতে একটু খেলার সুযোগ পেয়েছে, খেলুক, ক্ষতি কি? খেলতে খেলতে বড় ভাইকে একটু নাকানি চুবানি খাওয়াবে, হালকা করে প্রতিশোধ নেবে, নেওয়াটাই তো ন্যায্য। 4 ভাইয়ের ভালোবাসাহীন জীবনে ইসান শেখই ভালোবাসা পেয়ে এসেছে, ছিটেফোঁটা হলেও। আর সে তারা পেয়েছে অবহেলা কার? তার মায়ের। তবে বাংলাদেশে ফিরেছে এই খবরটা কাউকে সে জানায়নি, একমাত্র নিতিন ছাড়া। বাড়িতে না গিয়ে উঠেছিল এক 5 তারকা হোটেলে। কিছুদিন এদিক ওদিক কাটিয়ে ফুলচিটি পাঠিয়ে 2-1 সৃজাকে ভরকে দিয়ে সে বেশ মজাই পাচ্ছিল। লুকোচুরি খেলাটা হয়তো আরো কিছুদিন চলতো, যতদিন না ইসানের হাতে ধরা পড়তো। ধরা অবশ্য সে পড়তো না, কিন্তু সৃজাদের শেওড়াপাড়ার বাড়িতে ফুলচিটি পাঠানোর দিন 20 পরে সে পরপর আরো কয়েকটা পার্সেল পাঠায়, যেগুলো সব এলিজার হাতে পড়ে। অজানা ঠিকানা থেকে আসা সব পার্সেলগুলো বেশ সন্দেহে উদ্রেক করে একজনের মনে। সেই একজন ওই পার্সেলের সময় ডেলিভারি ম্যান তথা নিতিনকে বাড়ির ভাড়াটিয়া দিয়ে আটকে এরপর ইসানের হাতে ধরিয়ে দেয়। এরপর নিতিনকে ধরে আরসালান অব্দি পৌঁছাতে বিশেষ বেগ পেতে হয় না ইসানের। এটা যদি না হতো তাহলে আরসালান আরো খেলতো, এগোতো তার পরিকল্পনা অনুযায়ী, আর সহজেই উদ্দেশ্য হাসিল করে নিত।
কিন্তু লেভেন্ডারের যে পার্সেল পাঠানোকালীন শেওড়াপাড়ার বাড়িতে ছিলই না, এ ছোট্ট খবরটা মিস করে যাওয়ার কারণেই এসব হয়েছে। ডেলিভারি ম্যানের ছদ্মরূপে থাকা নিতিন যখন পার্সেল দেওয়ার নাম করে জিজ্ঞেস করতো এটা কি সিজার রহমানদের বাসা, উনি কি এখানেই আছেন, ওনার নামে একটা পার্সেল আছে, এর জবাবে আপু এখানেই আছে, আপনি পার্সেলটা আমাকে দিন, আমি ওকে দিয়ে দিব। এই ভুল খবরটা নিতিনকে কে বলতো? ডটার অফ অনিতা নাইমুর রহমান, সিস্টার অফ সিজার রহমানের ছোট বোন এলিজা। এলিজা নো দোয়া রহমানের চতুরতা দায়ী। পার্সেল রহস্য উদ্ঘাটন করবে বলে ভুল তথ্য দিয়ে বিভ্রান্ত করেছিল সে নিতিন আর আরসালানকে। তাই এলিজা তথা দোয়া রহমান ওই ইহসানের হাতে ওকে ধরা পড়ে যাওয়ার জন্য বিশেষভাবে দায়ী। এই ছোট্ট ভুলটার জন্য আরসালান ধরা পড়েছে। হাইড অ্যান্ড সিক কিছুই খেলতে পারেনি, অ্যাডভেঞ্চার ফান বলতে কিচ্ছু নেই জীবনে। উপরন্ত বেদম মার খেয়ে পঙ্গু অবস্থায় বসে বসে ঢুক গিলছে সে। কে? আরসালান ইনজান শেখ। ইহসান ফোনের ডিটেলস পাঠালো ওর ক্রাইম ডিপার্টমেন্টে কর্মরত এক বন্ধুকে, যেন কালকের মধ্যে সে ট্রেস করার চেষ্টা করে আরসালানকে। যদিও ভুয়া নাম্বার, লোকেশন ব্যবহার করা ওকে ট্রেস করা সহজ নয়। ইহসান তবুও হাল ছাড়লো না, ঘুমিয়ে যাওয়ার পায়তারা করলো সিজাকে বুকের উপর নিয়ে। সে নিঃশব্দে চোখ দুটো বুঝলো, ফোনটাও নিজের কাছে রাখলো। রিপ্লাই না পেলে ইনজান হয়তো অন্যভাবে যোগাযোগ করার চেষ্টা করতে পারে, ধারণা করলো সে। আর ধারণাটা বাস্তবে রূপান্তরিত হয়ে ইনজানের ফিরতি ফোনটা এলো পরদিন। ইহসান তখন রেস্তোরাঁয় এক মন্ত্রীপুত্রের পার্টি অ্যারেঞ্জ করেছে। ইহসান কলটা রিসিভ করলো নিরাপদ দূরত্ব গিয়ে। ফোন কানে ঠেকাতেই ইনজানের মাদক কণ্ঠস্বর ভেসে এলো। তারপর বলল, মেসেজের রিপ্লাই করনি তাই কলই করলাম। আজকাল ড্রিঙ্ক করার সময় কারোর সাথে বিরোধী সংলাপে না জড়ালে কেন যেন জমে না। ইহসান বলল, কই গা ঢাকা দিয়ে ঘুরছিস তুই হারামি? রশিদের কি অবস্থা করেছিস? ও তোর কোন পাকা ধানে মই দিয়েছিল? কুত্তার বাচ্চা, তুই এসব পালসাল আলাপ পারতে ফোন দিয়েছিস? ইনজান বলল, গত রাতে প্রশ্নটার উত্তর জানতে ফোন দিয়েছি, না জানলে স্বস্তি মিলছে না। ইহসান বহু কষ্টে নিজেকে সামলে রাখার চেষ্টা করে বলল, তুই জীবনে কোন পথে হাঁটছিস, কিভাবে চলছিস সেসব নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই, যতক্ষণ না তুই আমার জীবনে কাটার মতো ভিতরে ঢুকে পড়িস। তোকে আমি বহুদিন আগেই ভাই হিসেবে মানা বন্ধ করে দিয়েছি, তাই আমি তোকে ভালোবাসি কিনা এ প্রশ্নটাই আমার কাছে অর্থহীন। শুন, আজিজ শেখের কলুষিত রক্ত তোর শিরায় শিরায় প্রবাহিত হচ্ছে, ঠিক তেমনি ইয়েমিলি ইয়াসমিনের নিষ্পাপ রক্তও তোর মধ্যে বয়ে যাচ্ছে। এই কারণে তোকে অনেকবার শুধরানোর সুযোগ দিয়েছি, সংশোধিত করার পথ দেখিয়েছি। তুই চাইলে একেবারে নিষ্পাপ শুদ্ধ এক চরিত্র হয়ে উঠতে পারিস, পবিত্র পুরুষ হতে পারিস। তাই আমার হাতে মরবার আগে ভালো মানুষ হয়ে যা, তোকে আরো একটা সুযোগ দেব। পানীয়তে চুমুক দিয়ে আরসালান হাসলো, তারপর বলল, পুরোপুরি ভালো মানুষ শুদ্ধ পুরুষ হয়ে গেলাম, তোমাদের পবিত্র আদর্শে পা রাখলাম, ড্রাগস থেকে একদম দূরে, মদ ভাবতেও পারি না, নারীর প্রতি কামনা একদম ত্যাগ করলাম, এবং তোমার মতো এক নারীতে মন ভরলাম। নিজেকে শুদ্ধ পুরুষ হিসেবে প্রমাণ করতে গিয়ে এখন প্রশ্ন হলো, এই শুদ্ধতার বিনিময়ে তোমার কোন মূল্যবান সম্পদের ভাগিদার হব? ইহসান বলল, আমার সন্তানরা যে স্নেহ নামক অমূল্য সম্পদ পাবে তার ভাগিদার হতে পারিস, কিন্তু যদি তুই পাপের কালো ছায়ার মধ্যে নিজেকে ধারণ করে রাখিস, আমি হয়ে যাব ঘৃণার আগুন। তোর চোখে যদি থাকে চোরাগুপ্তা ছলনা, আমি তোর প্রতি ঘৃণা পুষে রাখবো আজীবন। ভেবে দেখ তুই কোথায় থেকে এসেছিস, কি তোর পরিচয়, ঠিক কর। অন্যায়ের মাসুল কিভাবে দিবি, পাপের প্রেত হয়ে নাকি নিষ্পাপতার প্রার্থনা হয়ে? একটা কথা জেনে রাখিস, তুই যদি নিষ্পাপতার জলধারার বাইরে দিস, তাহলে তোর জন্য ভালোবাসা হবে শুদ্ধতম অভিশাপ, এবং এটাই ভালোবাসার বিশেষত্ব যা তুই উপলব্ধি করতে পারিসনি কখনো। গাঢ় থেকে গাঢ় হচ্ছিল আরসালানের গলার স্বর। তারপর বলল, আমি তোমার ভাই, রক্তের ভাই, জানোই তো এই রক্তটা দূষিত, আর দূষিত রক্ত কখনো পরিশুদ্ধিত হয় না। যেমন আমাদের পিতা মহাশয়ের হয়নি, তেমনি আমারও হবে না। ওই কি উপলব্ধি করার কথা বলছিলাম। ইহসান বলল, তোর শাস্তি চূড়ান্ত। ইনজান বলল, ভাগ পাবে? ইহসান বলল, তোর ভাই হওয়ার শাস্তির ভাগটা না হই পাবো। ইনজান বলল, অনেক কিছু হারাবে তুমি। ইহসান বলল, তুই একেবারে নিঃস্ব হবি। ইনজান বলল, অতবর দুই নিঃস্ব ভাই মিলে জড়াজড়ি করে আফসোস করব? ইহসান দুবার গাঢ় শ্বাস ফেললো, রাগে লাল হয়ে গেছে তার চোখ, তাতে দাঁত চেপে বলল, কাপুরুষের মতো লুকোচুরি না করে সামনে আয়। কোন গর্তে লুকিয়ে আছিস তুই হারামি? কি চাস তুই? আই উইল কিল ইউ। ওর রাগ বুঝে যেন ইনজান বিমোহিত কণ্ঠে বলল, লিলাক শেডের জামা পরে আমার চোখ ধাঁধিয়ে দিয়ে তোমার হাত ধরে রাস্তা পার হওয়া মেয়েটিকে চাই, যার মাকে আমি অনিচ্ছাবশত উপরে পাঠিয়ে দিয়েছিলাম, যাকে তুমি পবিত্র বিবাহের নামে, ভালোবাসার নামে শুদ্ধতার সিঁদুরে বেঁধেছো, তাকে চাই। ইহসান বলল, কেন? তোর মতো মেয়ে নিয়ে হোটেলে যাওয়ার উচিত ছিল বিয়ে না করে। ইনজান বলল, আমি কখনোই মেয়েদের কাছে আসতে জোর করিনি বা তাদের সিডিউস করার চেষ্টা করিনি, বরং তারা নিজে আমাকে দেখে আকৃষ্ট হয়ে কাছে আসতো। আর যখন তারা আসতো, আমি কখনো তাদের ফিরিয়ে দিতাম না। আমি জানি আমি ভালো দেখতে, মেয়েরা আমার প্রতি আকৃষ্ট হবে, আমাকে চাইবেই। যেমন সুন্দর ফুল দেখলে গাছ থেকে তুলে নেই, ঠিক তেমনি। কিন্তু মনে হচ্ছে লেভেন্ডারের কাছে আমার ওই নতি স্বীকার করতে হবে। আমি সুদর্শন হতে পারি, তবে তুমি তো কম কিছু নও, একদম আগুন। তোমার মধ্যে একটা অন্যরকম ব্যাপার স্যাপার আছে। লেভেন্ডার তোমাকে ছেড়ে আমার কাছে আসবে না। বাঙালি নারীদের তো আমি জানি, স্বামী সন্তানই তাদের কাছে সব। তাছাড়া তুমি তো আছোই পথের কাটা হয়ে। যাক, ভ্রাতৃত্বের টানে ফুলের টোকা দেওয়ার সাধ্যও আমার নেই। নোংরা বিকৃত কুৎসিত চিন্তাধারা গা গুলিয়ে ওঠে ইহসানের। এসব কুরুচিপূর্ণ কথা সে শুনতে চায় না, এসব শোনাও পাপ। ইনজানকে সামনে পেলে যে কি করবে একে নিশ্চিত না। চরম মাত্রায় রাগান্বিত হয়ে ইহসান গর্জে উঠে গিয়েও নিজেকে আটকালো অতি কষ্টে। ঠোঁটের কোণে তাচ্ছিল্য ফুটলো ঠিক সে সময়। বজ্রকণ্ঠে সে বলল, যাতনায় ছিন্ন ভিন্ন হয়েছি কতবার, অথচ বাস্তবিকভাবে নিজের করে ওকে পাবো সেই স্বপ্ন কখনো দেখিনি। ওর ভালোর জন্যই দেখেনি,
চাইনি, আবার এত ভালোও চাইনি যে ওর জীবনে অন্য কেউ আসবে, ওর দিকে মুগ্ধ হয়ে তাকাবে, ওকে নিজের করে নেবে। সেই সুযোগ কোনোদিনই দেয়নি। অথচ সেদিন যখন ওকে সমাজের লোকেরা অপদস্থ করলো, কলঙ্কিত করতে চাইলো, আমি এক মুহূর্তেও কিচ্ছু ভাবিনি, ওকে জীবনে জড়িয়ে ফেলেছি। আর জড়িয়ে যখন ফেলেছি তখন ওকে নিয়ে নোংরা কথা বলা সবার হাল যে বেহাল হবে এটাও দলিলে লিপিবদ্ধ হয়ে গেছে। এক নিঃশ্বাসে কথাগুলো বলে সঙ্গে সঙ্গে কল কেটে দিল ইহসান, যাতে আরসালানের আর একটা নোংরা কথাও শুনতে না হয় তার। হারামিটা সত্যিই ছাইপাশ গেলেছে, সেটা ফোনে স্পষ্টভাবেই বোঝা যাচ্ছিল। তাতে নিয়ন্ত্রণ হারা হয়ে গেছে সেটাও ধারণা করেছে ইহসান, নয়তো ফোন করতো না। সে সময় ইহসানের বন্ধুর ফোন এলো, জানালো এইমাত্র যে নাম্বারটা থেকে ফোন এসেছে সেটা ট্রেস করা গেছে, লোকেশনটা হোয়াটসঅ্যাপে সেন্ড করে দিচ্ছে সে। ইহসান নিশ্চিত হলো খবরটা শুনে, যাক শয়তানটার খোঁজ পাওয়া গেছে, নোংরামির শেষ দেখে ছাড়বে এবার সে। অবৈধ সম্পদ কামানোর জন্য আলাদা ট্রিক্স, আলাদা পথ ব্যবহার করেন আজিজ শেখ। সেই পথে প্রচুর অর্থ উপার্জন করেন তিনি, সবাই জমান তার পুত্রদের জন্য। কিন্তু বাবার এই অবৈধ উপার্জনে গড়া সম্পদের প্রতি আগ্রহ দেখায়নি তেমন কেউই। যদিও ইজান স্পষ্ট স্বরে ঘৃণা প্রকাশ করে, তবে এসব বিষয়ে ইজান কখনো মাথা ঘামায় না। দায়িত্ব নেবার পর থেকে অফিসের কারবার সামলেও সে নিজের অবৈধ পথে কখনো কিছু অর্জন করার চেষ্টা করেনি। তবে বাবার কাজে কখনো বাধা প্রদান করেনি, যা খুশি করুক, এসব বিষয় নিয়ে দুয়ানা ভাববারও সময় নেই তার। তবে প্রশ্ন যখন স্মিতা তার সন্তানের মঙ্গলার্থে, তখন এ সমস্ত অশুভ সম্পদের ছায়া ভালো কিছু বয়ে আনতে পারবে না বলে বিশ্বাস তার। বিলাসিতায় সে বড় হয়েছে, বিলাসবহুল জীবনযাপন করে। 1000 টাকার নোটও তার কাছে কম, ধন সম্পদে তার বিন্দু পরিমাণ লোভও নেই। অথচ তার বাবা সন্তানকে অবৈধ উপঢৌকন হিসেবে দিল, এই আচরণটা তার মোটেও পছন্দ হয়নি। কেন অবৈধ সম্পদ দিবে তার অনাগত আম্মাজানকে? তার কি এতই দুর্দশা চলছে যে এসব নিতে হবে? তার নিজের যা আছে সব বৈধ, এসবে আরো কয়েক পুরুষ স্বাচ্ছন্দ্যে খেয়ে পড়ে যেতে পারবে। তাই ইসমিকে দেওয়া উইলগুলো ছিঁড়ে না ফেললেও ফেরত দিল সে আজিজ শেখকে। আগেই দিত, কিন্তু কাজের চাপে আর পরিস্থিতির বিরূপতায় ব্যাপারটা ভুলে গেছিল সে। ইহসানের স্বভাব আজিজ শেখের জানা ছিল, তাই তিনি বিশেষ একটা অবাক হননি। কিন্তু ইহসানের কাণ্ডে অবাক হয়েছেন। বাবাকে এমন বিস্মিত হয়ে যেতে দেখে ইহসান ঠান্ডা গলায় বলে, রেখে দাও, আমার স্মিতা বা আমার সন্তানের লাগবে না এসব। আজিজ শেখ বলল, কেন লাগবে না? ইহসান বলল, তুমি হয়তো তোমার অবৈধ ইনকাম দিয়ে আমাদের বড় করেছো, কিন্তু আমি আমার সন্তানকে অবৈধ সম্পদের বড় করতে চাই না। এসব বিষয়ে জীবনের টু শব্দ না করা নিজের অস্থির পাগল হিসেবে পাকা ছেলের কথা শুনে চমকে ওঠেন আজিজ শেখ। আজিজ শেখ বলল, আব্বাজান তুমি ইহসানের মতো কথা কইতেছো কেন? এসব তো তুমি বলো না আমায় কখনো। ইহসান বলল, আজ বললাম। আজিজ শেখ হতাশ হন, তারপর বলল, আব্বাজান আমি কালো উকিলকে ধরতেছি, সাভারের বড় জমিটা আমি আমার নাতিরই লিখে দিমু, তুমি একটা দিন সময় দাও আমারে, তবুও এটা ফেরত দিও না। ইহসান বলল, ভুল, নাতি না নাতনি, আমার মেয়ে হবে। কাটকাট গলায় মেয়ে হবে শুনে আকাশ থেকে পড়লেন আজিজ শেখ। তিনি বললেন, মেয়ে হইব? কেমনে জানলা? ডাক্তার বলেছে নাকি? আজকাল তো বলা নিষেধ। বলে না। ইহসান বলল, বলেনি, কিন্তু আমি মেয়ে চাই। আজিজ শেখ অবাক হন, তারপর বললেন, মেয়ে চাও? মেয়েই লাগবো? ইহসান বলল, মেয়ে দিয়ে মা হয়। আজিজ শেখ রুষ্ট হন, হোক মেয়ে, নাতি নাতনি যেটাই হোক সমস্যা নেই, কিন্তু তুমি প্রসঙ্গটা এইভাবে বলতেছো কেন? সবসময় মা মা করো, তোমাদের কি আমি ভালোবাসি নাই? ওই মহিলা তোমাদের জীবনে ভালোবাসা দিচ্ছে, আমার রক্ত বইলা সে তোমাদের ঘৃণা কইরাই গেছে, অথচ তোমরা এখনো তার কথাই বলো। তুমি তো তাও আমার দাম দাও, কিন্তু তোমার ভাই ইহসান সে একটুও দাম দেয় না। এই আফসোস কেমনে রাখি বলো তো? মরলেও তো কমবে না। আজিজ শেখ আবেগী হন, আরো অনেকক্ষণ বসে বসে নিজের আফসোসের গল্প শোনান ইহসানকে। ইহসানের প্রতি নিজের পিতার এমন উচ্চাটান বাক্যসমূহ ভালো লাগে না ইহসানের। সে আর এক মুহূর্ত সেখানে বসে না থেকে উঠে চলে আসে ছাদে। আজিজ শেখ তার থেকে ইহসানকে কিঞ্চিত বেশি প্রায়োরিটি দিচ্ছে, এটা ভেবে ইহসানের রাগ লাগছে। তার ভাইয়ের ভাগ্য দেখো, নিজ থেকে কিছুতে ভাগ বসাক আর না বসাক, পরিস্থিতি বেশিরভাগ সময় তার ভাইয়ের পক্ষপাতিত্বই করে। যেমন সে চাওয়া সত্ত্বেও জোর জবরদস্তি করে মায়ের ঘর, তার আসবাবপত্র, ব্যবহৃত জিনিসপত্র, এমনকি চুলের কাটা পর্যন্ত নিজের দখলে নিয়ে রেখেছে ইহসান। একটা গার্লফ্রেন্ড বানিয়েছিল সে, ওই নাগিনী আবার নিজে থেকে চলে গিয়েছিল তার ভাইকে পটাতে। ভাগ্য দেখো, ছোটবেলায় মায়ের স্নেহ পাওয়ার জন্য তারা দুজনেই সমান বেকুল হলে মা দুধ ছাই করতো ওদের, মার খেয়ে চলে আসতো ইহসান, একা একা বসে বসে কাঁদতো। কিন্তু ইহসানটা মার খেয়েও মাকে জাপটে ধরিয়ে রাখতো, ছাড়তো না। মায়ের মনে কিঞ্চিত মায়া জাগলো হয়তো মাথায় হাত বুলিয়ে দিত, নরম সুরে দু একটা কথা বলতো, সেটাও দুর্লভ। হয়তো হাতে গোনা কয়েকবার এমন হয়েছিল, ওটুকু নিয়েই বড়াই করে বেড়াতো ইহসান। যে তার হিংসায় জ্বলতো তখন ইহসান, মাকে অভিযোগ জানাতো, কিন্তু মা ফিরেও তাকাতো না, গুনগুন করে কাঁদতো। দোতলায় ঘরটা একা বসে বসে ছবি আঁকতো। বাবাই একমাত্র যে ইহসানকে তখন এসে সান্ত্বনা দিত আর আগলে নিত, কাঁধে নিয়ে ঘুরতে বেরিয়ে পড়তো। সেজন্য চাইলেও বাবাকে না ভালোবাসলেও তার পুরোপুরি বিদ্বেষমূলক আচরণ করতে পারে না, কোথাও একটা আটকে যায় সে। অথচ ইহসান যায় না। ইহসানের মন অশান্ত হয়ে উঠে, বহুদিন পর চোখ দুটো ঝাপসা হয়। রাগান্বিত স্বরে সে অভিযোগ জানায়, তুমি আমাদের পার্থক্য বুঝতে পারতে তাই না? বুঝতে কে ইহসান আর কে ইহসান, আর তাই ভুলক্রমে আমার প্রতি মাতৃত্ব দেখাওনি। যেটুকু দেখিয়েছে সেটাও তোমার ইহসানকে। সে বাবাকে দেখতে পছন্দ করতো না, কাছে ঘেঁষতো না তাই না? আরসালানকে যদিও আগে মারতাম, তবে আজ ওর মতো আমারও বলতে ইচ্ছে করছে, তুমি খুব স্বার্থপর একজন নারী, যে শুধু নিজেকে বাঁচিয়েছ, আমাদের দিয়েছ জন্মদাতার কৃতকর্মের শাস্তি।
তো ধন্যবাদ সবাইকে, আশা করছি গল্পটি ভালো লেগেছে। আর অপরিণত ভালোবাসা গল্পটি আজকে আসবে না, আর নতুন গল্প দিয়েছি বাধ্য বিয়ে, তো সেটার লিঙ্ক আমি কমেন্ট বক্স আর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিন। আশা করছি এই গল্পটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো অবশ্যই সবার মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।